বড় দল হিসেবে বিএনপিকেই সমস্যার সমাধান করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচনমুখী হতেই দেয়া হচ্ছে ছাড়। চট্টগ্রামে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে অবরোধ। হামলার পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নাহিদের। বিচার বাধাগ্রস্ত করার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড। ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সাজা। আওয়ামী লীগ আমলে ইভিএমে ৩,০০০ কোটি টাকা ক্ষতি। ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত না হলেও নির্বাচনের দিকে এগিয়ে যেতে বিএনপি ছাড় দিয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট দলের মতামতকে সম্মান জানিয়ে বড় দল হিসাবে বিএনপিকে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। ১৫১১ জন কাউন্সিলরের উপস্থিতিতে পৌর শহরের ব্যায়ামাগারে জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোট ছোট দলগুলো নির্বাচন ইস্যুতে নানা মতামত দিচ্ছে। বিএনপি সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তাই গণতন্ত্র ও নির্বাচনের পথে এগিয়ে যেতে এরই মধ্যে অনেক ছাড় দিয়েছে বিএনপি। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তিনি বলেন, দলের সুনাম যারা নষ্ট করছে তাদের কোনো ছাড় নয়। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান। বিগত ১৫ বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বাধাগ্রস্ত করতে সংশ্লিষ্টদের ভয় ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আদালত অবমাননার এই মামলার আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলকে দেয়া হয় ২ মাসের সাজা। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার সাজা। এ ধরনের ফোনালাপ সব আদালতের বিচার কাজ বাধাগ্রস্ত করার শামিল বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। ভারত থেকে শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের মধ্যকার এই ফোনালাপ শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে। গত বছরের অক্টোবরে ভাইরাল হওয়া এই ফোন রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার বিরুদ্ধে যেহেতু ২২৭টি হত্যা মামলা হয়েছে, তার মানে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন তিনি।
তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এ সময় মামলার বাদী ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিচার কাজে বাধা সৃষ্টি করছেন বলে আদালতে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। এ সময় অ্যামিকাস কিউরি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামান সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উদাহরণ তুলে ধরে জানান, এই ফোন কলে যদি বিচার সংশ্লিষ্টরা ভীত সন্ত্রস্ত হয়, বিচার কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে তা আদালত অবমাননা। পরে 2 আসামির সাজা ঘোষণা করে রায় দেয় ট্রাইব্যুনাল। হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও বুলবুলের কণ্ঠ নিশ্চিত করা হলেও আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেন, শনাক্তকারী কর্মকর্তাদের আদালতে হাজির করতে তিনি এই আদেশে সন্তুষ্ট না বলেও জানান। এই যে বক্তব্যগুলি যে ইথানের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 11 এর 4 ধারা অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ 1 বছরের সাজা ও 5,000 টাকা অর্থদণ্ড থাকলেও আদালত সার্বিক বিশ্লেষণে 2 আসামির সাজা কমিয়ে দেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের এসপি এবং ওসিকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পুলিশি হামলার অভিযোগে এই দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিবাদে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে পটিয়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধরা। বুধবার সকালে পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে তারা। পরে মিছিল নিয়ে দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আহত হয়ে এখনো আসতেছে অনেক। এর আগে মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। তখন ছাত্র সমাজ তাদেরকে ধরে যখন থানায় সোপর্দ করে, তখন থানা তাদেরকে গ্রেপ্তার না করে উল্টা ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। তাদের যে যেমনই হোক ওসি প্রত্যাহার করতে হবে এবং যার যেটা শাস্তি তাকে এই আইন অনুসারে শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছিল গতকালকে, ওই ভাইদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশি হামলা নিন্দা জানিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। পটিয়া থানা যে বাজে ধরনের ন্যাক্কার ধরনের হামলা ছাত্র জনতার উপর চালিয়েছে, এটা পুরো বাংলাদেশের মানুষের উপর একটা এক্সপেরিমেন্ট স্বরূপ। তারা যদি এটাতে পার পেয়ে যায়, পুরো বাংলাদেশে একই ধরনের ঘটনা তারা ঘটাবে। অবরোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি আটকা পড়ায় দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। জনগণকে দুর্ভোগে রেখে রাস্তা আটকিয়ে জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন কি সফলতা পাওয়া যায়? এদিকে শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির। তারা যা বলছে সে দোষ কতটুকু, আসলে দোষ আছে কিনা দেখি খোঁজ খবর নিচ্ছি। এরকম কথায় কথা যদি সবার সময় অপসারণ দাবি করে অপসারণ করাই হয় তাহলে তার ঝামেলা। পুলিশি হামলার প্রতিবাদে ডিআইজি কার্যালয়ের সামনেও সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসাবে কুড়িগ্রামের পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের ওপর যে হামলা হয়েছে তা নিন্দনীয়। পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না তা চাই। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও এখনও তা দূর করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনে প্রার্থী হিসাবে ডক্টর আতিক মোজাহিদের নাম ঘোষণা করা হয়।
যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। নির্বাচন সীমানা নির্ধারণের কমিটি গঠনে সকল দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সাথে সব রাজনৈতিক দল একমত হলে মাসের মাঝামাঝিতেই জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। আজ রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। তিনি আরও বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে একমত সবাই। ধারাবাহিক সংলাপের মাধ্যমে শিগগিরই সমঝোতায় পৌঁছানোর আশা আলী রিয়াজের। বৈঠকের আলোচনায় রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলাম সহ ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছে। এদিকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসে ইসির অধীনে একটি বিশেষ কমিটি গঠনে একমত জামায়াতে ইসলামী সহ অধিকাংশ দল। দ্বিতীয় দফার ৮ম দিনের আলোচনার ফাঁকে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। $271 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, পিকে হালদার চক্রের সাথে যোগ সাজশে এই টাকা আত্মসাৎ করে এস আলম। বুধবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায় পিকে হালদার চক্রের সাথে এস আলম গ্রুপের সম্পর্কের গভীরতা। 2013 সালের শেষ দিকে তোলা এই ভিডিও। 2013 সালে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পিকে হালদার চক্রের সহায়তায় 3 ধাপে 271 কোটি টাকা লোপাট হয়। রিলায়েন্স ফাইন্যান্স থেকে জাল কাগজপত্রের মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড কং, মেসার্স AM ট্রেডিং এবং মেসার্স সাইফুল অ্যান্ড কং এ অর্থ আত্মসাৎ করে। পরস্পর যোগ সাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান। দুদক জানায়, লোপাটের সময় সাইফুল আলম রিলায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন আর পিকে হালদার ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। প্রশান্ত কুমার হালদার নাম পিকে হালদার বলা হয়, কিন্তু তার পিতার নাম সব বিস্তারিত ঠিকানা এজাহারে রয়েছে। সুতরাং এখানে ভিন্ন ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে অবশ্যই আমাদের অনুসন্ধান দল তাদের সম্পৃক্ততা পেয়ে তাদেরকে এজাহারে অন্তর্ভুক্ত করেছেন। পিকে হালদার ও এস আলম গ্রুপের অর্থ লোপাটের আরও ঘটনা অনুসন্ধান করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় ইভিএম ব্যবহার করে ৩,১৭২ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। এটি অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসা করেছেন। বুধবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। সাবেক সিএসি নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প নেয় নির্বাচন কমিশন। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ ইভিএম। পট পরিবর্তনের পর জানুয়ারিতে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযানে যায় দুদক। দেখতে পায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১,৬০০ মেশিনের। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এটি আসলে জাস্টিফায়েবল ছিল না। এই মেশিনটা আসলে কখনো বাংলাদেশে না, তারা কখনো এই ধরনের মেশিনটা আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব। তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডার না দিয়ে বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম কেনে ইসি। এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে। কে আসলো, কে গেল, কে আসলো না, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের অনুসন্ধান। যদি কেউ জিজ্ঞাসাবাদের জন্য যদি অনুপস্থিত থাকেন, তিনি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা হারালেন। অনুসন্ধান শেষে দায়ীদের চিহ্নিত করে
মামলা করবে দুদক। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্ক মৃত নয়। শীর্ষ সম্মেলন না হলেও সাংগঠনিকভাবে এটি এখনও কার্যকর বলে দাবি করেছেন সংস্থার মহাসচিব গোলাম সারওয়ার। বলেন, বিমস্টেক বা অন্য কোনো জোটই সার্কের বিকল্প হতে পারে না। দ্বিপাক্ষিক টানাপোড়েনের কারণে সার্কের সদস্য দেশগুলো নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সার্ক মহাসচিব এসব কথা বলেন। সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে 2014 সালে নেপালের কাঠমান্ডুতে। 2016 সালে পাকিস্তানে হবার কথা থাকলেও বর্জনের ঘোষণা দেয় ভারত। আপত্তি জানায় বাংলাদেশও। দিল্লি ইসলামাবাদের টানাপোড়েনে স্থবির হয়ে পড়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জোট সার্ক। তবে সার্ককে সক্রিয় করার পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেটি থমকে গেলেও সার্ক কার্যকরে এখনও আশাবাদী সংস্থাটির মহাসচিব। সার্ক আইসিইউতেও না, সার্ক মৃতও না, এবং এইসব টানাপোড়েন সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয়। এটি হয়ে থাকতে পারে সকলের স্বার্থেই। সার্ক এবং সার্কের মতো যে আঞ্চলিক জোটগুলো আছে সেগুলোকে গতিশীল করা অত্যন্ত প্রয়োজন। কিছু দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে যেটা ওনারা দ্বিপাক্ষিকভাবে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি সেগুলো সমাধান হয়ে গেলে আবারও সার্ক আবার নতুন উদ্যম নিয়ে আবার এগিয়ে যাবে। এরই মধ্যে পাকিস্তানকে বাদ দিয়ে সার্কের বিকল্প হিসেবে বিমস্টেক গঠন করেছে ভারত। আবার ভারতকে বাদ দিয়ে সার্কভুক্ত দেশ নিয়ে নতুন জোট করতে চায় চীন। তবে সংস্থাটির মহাসচিবের দাবি, এসব জোট কখনোই সার্কের জায়গা নিতে পারবে না। কোনোভাবেই এটা মনে করি না যে সার্কের অল্টারনেটিভ বিমস্টেক। আমি মনে করি এটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, নট সাপ্লিমেন্ট টু ইচ আদার। তো আমরা চাই যে এই ধরনের আঞ্চলিক উদ্যোগ আসুক এবং প্রত্যেকেই আপনার কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বিতভাবে অঞ্চলে আপনাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নয়নে কাজ করুক। তিনি বলেন, সদস্য দেশগুলোর রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করে জোট বা সংস্থার সাফল্য। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবে 6টি এনজিও প্রতিষ্ঠান। বুধবার সকালে এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে ডিএসসিসি ও এনজিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6টি নগর মাতৃসদন, 31টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও 318টি স্যাটেলাইট কেন্দ্র সহ সকল প্রকার প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে। এই প্রকল্পের কার্যক্রম 30 জুন শেষ হয়। নতুন এই সমঝোতার ফলে জুলাই থেকে নতুন 6টি এনজিও এই প্রাথমিক সেবা কার্যক্রম পরিচালনা করবে। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, বিদেশি অর্থায়ন বন্ধ হলেও নগরবাসীর সেবা দিতে কোনো ঘাটতি হবে না। যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে শুনে আসলে আমারও খারাপ লাগতেছিল যে এই মানুষগুলো তাহলে কোথায় যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে একটা সাপোর্ট পেতে যাচ্ছি। আমাদের সাউথ সিটি, আমাদের সিটি কর্পোরেশনগুলো আমরাও সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আশা করি এটা কন্টিনিউ করবে এবং এখন যে মডেলে আমরা যাচ্ছি, যদি সত্যি সত্যি এইটা সাকসেসফুল হয় তাহলে আমার মনে হয় যেটা জিলুর বলেছে, ইট উইল বি এ প্রোগ্রাম, নট দি প্রজেক্ট। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, আব্দুর রৌফ ও হোসেন আহমদ এবং কর কমিশনার সাব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে 2টি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, তাদের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হয়েছে। যেহেতু জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন, তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর দেয়া হলো। তবে তারা অবসরকালীন সব সুবিধা পাবেন। এর আগে 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়। এছাড়া সে সময় কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। আগামী 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে।
এতে বন্দরের কোনো কর্মীর চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ার টেক। তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনীর দায়িত্ব নেবার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকেই চিটাগং কন্টেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। এর সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।